এই যে ইউপিডিএফ এর উপরে যেই দমন পীড়ন, যে অত্যাচার নিপীড়ন, জনগণের উপর যে অত্যাচার নিপীড়ন চলছে, তাতেই বোঝা যায় সামনে নির্বাচনে যে সেনাবাহিনী বা প্রশাসন তারা কার পক্ষ নিতে চাচ্ছে। আমরা অতীতে অনেকগুলো নির্বাচন দেখেছি, বিশেষ করে সেই এরশাদ পতনের পর 1991 সালে যে নির্বাচন, সেই নির্বাচন আমরা দেখেছি। এরপরে 96 নির্বাচন, 2001 সালের নির্বাচন আমরা দেখেছি। সেনা সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকার ছিল মহিউদ্দিন ফখরুদ্দিন আমলের, সেই নির্বাচনও আমরা দেখেছি। আর এরপরে হাসিনা রেজিমের অনেকগুলো নির্বাচন আমরা দেখেছি। তো প্রত্যেকটি নির্বাচনে কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে সেনাবাহিনী বিজিবি মাঠে নামানো হয়। তো এবারের প্রেক্ষাপটটা আরো ভিন্ন। সেনাবাহিনী এখনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাজপথে আইন শৃঙ্খলা রক্ষায় রাস্তায় রয়েছেন। তারা নির্বাচনের আগে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন, যা আগে পুলিশ করত, এখন তা সেনাবাহিনী করছে। নির্বাচনের সময় নিশ্চয়ই সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ডেপ্লয় থাকবে অতীতের মতো। এখন নির্বাচনের ক্ষেত্রে কিন্তু সমতলে যে ভূমিকা থাকে, কিন্তু পাহাড়ে আরো ভিন্ন ভূমিকা আমরা দেখি। প্রায় সময় অভিযোগ ওঠে যে সেনাবাহিনীর হস্তক্ষেপের একটা অভিযোগ ওঠে। সেখানকার যে প্রার্থী, বিশেষ প্রার্থীর পক্ষে তারা কাজ করে, এরকম অভিযোগ প্রায়ই শোনা যায়। তো এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পক্ষে তারা কাজ করে, তাদেরকে জিতিয়ে দেওয়ার একটা চেষ্টা থাকে। এটা আমরা অতীতে সে অভিযোগ আমরা পেয়েছি বা তাদের সেরকম ভূমিকা দেখেছি। আমি আশা করব যে এই নির্বাচনে, হয়তোবা সামনে নির্বাচনে আমরা সেরকম কিছু ঘটুক বা সেরকম কিছু হোক, সেই প্রত্যাশা আমরা করি না। কিন্তু যদি সম্ভাবনা একেবারে কম, যদিও বরং হয়তো আগের চাইতে আরো বেশি তাদের ভূমিকা সেই বিশেষ গোষ্ঠীর পক্ষে হওয়ার সম্ভাবনা বেশি। কারণ তারা অলরেডি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে তারা লিগেলি মাঠে রয়েছে, আর নির্বাচনের সময় তাদের এক্সট্রা দায়িত্ব অবশ্যই থাকবে। আরো কিছু কথা আমি বলি, এখানে যোগ করি। নির্বাচনের সময় আমরা বারবার দেখি বিশেষ বিশেষ কেন্দ্রে, যেসব কেন্দ্রে আসলে কোনো গোলমাল হয় নাই এ যাবৎ পর্যন্ত, কোনো নির্বাচনে মারামারি, ভোট কেন্দ্র দখল, ব্যালট বক্স চুরি, জাল ভোট প্রদান ইত্যাদি কোনো ঘটনা না ঘটা সত্ত্বেও কেবলমাত্র ইউপিডিএফ অধ্যুষিত এলাকায় হওয়ায় সেসব ভোট কেন্দ্রগুলোকে নির্বাচন কমিশন থেকে তারা সেই লাল চিহ্ন দিয়ে রাখা হয়। অথচ যেসব কেন্দ্রে প্রতিনিয়ত প্রতি নির্বাচনে মারামারি হয়, ভোট কেন্দ্র দখল হয়, ওই সব কেন্দ্রে এরকম কোনো লাল চিহ্ন থাকে না। এটা একটা সিগনিফিক্যান্ট হিলটেক্সের ক্ষেত্রে। আর অপরদিকে লেভেল প্লেয়িং ফিল্ড যাকে বলে, এখনো পর্যন্ত সেখানে নির্বাচনী পরিবেশ সবার জন্য সমান নয়। একইভাবে নির্বাচনী যে আইন আছে, সেই আইনটাও কিন্তু এখনো পর্যন্ত যে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর পক্ষে নয়। কারণ নির্বাচনের নিবন্ধন পেতে যে ক্রাইটেরিয়া দরকার, বর্তমান যে নির্বাচনী বিধিতে যে ক্রাইটেরিয়া দেয়া আছে, সেই ক্রাইটেরিয়ার অনুযায়ী কিন্তু পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলগুলো নিবন্ধিত হতে পারে না। এটাও একটা বৈষম্য। তো একইভাবে আমরা দাবি জানিয়েছিলাম যখন যে আমরা সংস্কার কমিশনের সাথে যখন আমরা বসেছিলাম, তখন আমরা বলেছি যে এই বিধানটাকে পরিবর্তন আনা দরকার, এবং পার্বত্য চট্টগ্রামে যে আঞ্চলিক রাজনৈতিক দল যেসব দল আছে, তাদের জন্য, সেই সব দলগুলোর জন্য আলাদা আইন প্রণয়ন করা উচিত আঞ্চলিক রাজনৈতিক দল হিসেবে, যেন তারা নিবন্ধন পেতে পারে। কিন্তু তা করা হয় নাই। এটা একটা বৈষম্যের মতো। তো এখন যদি কোনো স্বতন্ত্র প্রার্থী হয়,
তাদের ক্ষেত্রেও নানা রকম একটা ঝামেলা রয়েছে। কিছু পার্সেন্ট ভোটার তালিকা ভোটার সংগ্রহ করতে হয়, এরকম নানা রকম একটা ঝামেলা আছে। তো তবুও আসন্ন যে নির্বাচন, যে কালকে সম্ভবত তফসিল ঘোষণা করার কথা, সেটা কতটুকু সুষ্ঠু হবে তা নির্ভর করবে সরকারের পলিসির উপর, সরকারের তার কাজের উপর। কিভাবে তারা পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিকে তারা নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু কোনো সময় দেখা গেছে যে এমনকি উপজেলা নির্বাচনেও সেনাবাহিনী ডেপ্লয় থাকে, কিন্তু তারা বিশেষ প্রার্থীর পক্ষে তারা জাল ভোট দিতেও দেখা গেছে। আর ওই ভোটারদেরকে তাড়িয়ে দিয়ে বিশেষ, অর্থাৎ তাদের যে পক্ষের, তাদের সমর্থিত বা তাদের আস্থাভাজন সেই প্রার্থীর পক্ষের ভোটারদের ছাড়া তার অন্য প্রার্থীর ভোটারদেরকে তারা তাড়িয়ে দিতেও দেখা গেছে সেনাবাহিনীকে। ভোট কেন্দ্র দখল করে ভোট দিতেও দেখা গেছে, এরকম ঘটনা ঘটেছে। তো তবু আমরা আশা রাখবো যে ভোট যেন সুস্থভাবে হয়। তো এখন সমান অধিকার থাকে প্রচারণার ক্ষেত্রে। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো ইউপিডিএফ এর উপরে সরকার এখনো পর্যন্ত যে অত্যাচার নিপীড়ন চালাচ্ছে, এটা কিন্তু খুবই উদ্বেগের বিষয়। যেভাবে ইউপিডিএফকে গণতান্ত্রিক যে প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে দেওয়ার একটা সক্রান্ত ষড়যন্ত্র বা প্রচেষ্টা অব্যাহত আছে, যে প্রচেষ্টা হাসিনা আমলে প্রকটভাবে ছিল। আমাদের প্রায় প্রতিটি এলাকার অফিসগুলো সেনাবাহিনী তালা মেরে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, দখল করে নিয়েছে, ভেঙে দিয়েছে, এরকম ঘটনা ঘটেছে। আর সম্প্রতিও এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে রাঙামাটির বাঘাইছড়ির যে সাজেকে উজোবাজারের আমাদের যে পার্টি অফিস, সেই পার্টি অফিস সেনাবাহিনী কর্তৃক আক্রান্ত হয়েছে, সাইনবোর্ড ভেঙে দেওয়া হয়েছে এবং সেই পার্টি অফিস ভাঙচুরের চেষ্টা করা হয়েছে। তাহলে এসব লক্ষণ মতেই গণতান্ত্রিক নয়, গণতান্ত্রিক পরিবেশ নয়। পাহাড়ে যে সেনা কর্তৃত্ব বা সামরিক শাসন, তা বুঝতে গেলে কিন্তু বড় রকমের কোনো রাজনৈতিক বিশ্লেষক হতে হয় না। তো যেই কার্যক্রম সেখানে চলছে তা দেখলেও তা বোঝা যায়। তো এখন এই যে ইউপিডিএফ এর উপরে যেই দমন পীড়ন, যে অত্যাচার নিপীড়ন, জনগণের উপর যে অত্যাচার নিপীড়ন চলছে, তাতেই বোঝা যায় সামনে নির্বাচনে যে সেনাবাহিনী বা প্রশাসন তারা কার পক্ষ নিতে চাচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যা বোঝায়, সমস্ত দল, সব দলকে সমান অধিকার দিতে হবে। এখন বিশেষ দলগুলো, বিশেষ প্রার্থী, তারা তাদের নির্বিঘ্নে প্রচার চালাতে পারে, কিন্তু ইউপিডিএফ এখনো পর্যন্ত তাদের অফিস ঠিক মতো খুলতে দেয় না, গণতান্ত্রিক কর্মসূচি করতে দেয় না, মিটিং মিছিল করতে দেয় না, হামলা চালায়, নানা অজুহাতে নানা আইন কানুন প্রয়োগ করে সে সমস্ত যে গণতান্ত্রিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করা হয়। এই অবস্থায় আগামী নির্বাচন যে কি হবে, তা আগামীকালকে যদিও তফসিল ঘোষণা করা হবে, আজ পর্যন্ত তা এখনো পর্যন্ত ঠিকভাবে বলা যাচ্ছে না। আর নির্বাচনে জয়যুক্ত হলেও যদি সেই জয়যুক্ত হয়, তখন কিন্তু নানা তালবাহানা করে হয়তো বা দেখা যাবে সেই জয়কে ছিনিয়ে নেওয়ার একটা প্রক্রিয়াও চালানো হয়, এরকম অভিযোগও আছে। বিশেষ করে খাগড়াছড়িতে আমাদের প্রার্থীর ক্ষেত্রে তারা এরকম আচরণ করেছিল সেনাবাহিনী, যে জয়ী হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও বিশেষ এলাকার, যেখানে সেতলার অধ্যুষিত এলাকায়, সেই এলাকাগুলোতে কিন্তু তারা ভোট একটা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা এই ফলাফল ইয়ে করে দেয়, উলট পালট করে দেয়। নির্বাচন কি হবে সেটা সময় আসলে বোঝা যাবে যে কি হয়, কি হবে সেটা। তা আমরা অবশ্যই সেদিকে আমরা নজর রাখবো। একইভাবে যে মানবাধিকার লঙ্ঘন যে ঘটছে, সেই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, যে সেনাবাহিনী বা যে প্রশাসন, সরকার যে অবস্থায় আছে, তার থেকে কিন্তু আমরা অনুমান করতে পারি যে পার্বত্য চট্টগ্রামের ভবিষ্যতে কি হতে যাচ্ছে।